চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। কর্মক্ষমতা বাড়ানোর তাগিদ। প্রধান উপদেষ্টার আশপাশের মানুষই নির্বাচন বিলম্বের ছক কষছেন, অভিযোগ জয়নাল আবেদিনের। ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। দাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে উত্তাল ক্যাম্পাস। উপাচার্যের পদত্যাগ দাবি, জড়িত সন্দেহে ৩ জন গ্রেপ্তার। এবং নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি শেষ, রায় ১ জুন। ডক্টর জোবাইদুর রহমানকে জামিন দিলেন হাইকোর্ট। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের অর্থনীতি পরিবর্তনে চট্টগ্রাম বন্দরই মূল ভরসা। বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির উন্নতি সম্ভব নয়। একই সাথে বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে সিটি কর্পোরেশনকে বেশ কিছু নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বহুল প্রতীক্ষিত নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধান উপদেষ্টা বলেন, এই সেতুর ফলে দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্ট শেষ হবে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, বন্দর পরিদর্শন সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে সকালে চট্টগ্রাম পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নগরীর সার্কিট হাউসে জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জলাবদ্ধতা ও যানজট বাণিজ্যিক নগরীর প্রধান সমস্যা। এর থেকে চিরতরে বের হয়ে আসতে হবে। চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন অর্ধেক নামিয়ে আনতে হবে। ক্রমান্বয়ে তা চিরতরে দূর করতে হবে। জলাবদ্ধতার যে সমস্যাটা, সেটা নিয়ে কি করা যেতে পারে, এটা এখানে সমাধান হয়ে যাবে না। এবার ক্লোজলি মনিটর করতে হবে যে কি হচ্ছে, প্রতিদিন কি হচ্ছে, যাতে করে এটা সংশোধনমূলক যা যা করা যায় সেটা করা। এরপরেই দেশের বৃহত্তর বন্দর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই বন্দর। এটি বাদ দিয়ে কোনো উন্নতি সম্ভব নয়। বন্দরকে আধুনিকায়ন ও পণ্য সেবা ত্বরান্বিত করার পরামর্শ দেন তিনি। চট্টগ্রামের কি ভালো হবে মন্দ হবে সেটা চট্টগ্রামবাসীদের হাতে, বিশেষ করে। তবে চট্টগ্রামের ভালো হলে দেশেরও ভালো, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। চট্টগ্রামের যে অবস্থান সারা বাংলাদেশের অর্থনীতি এবং সমাজের সব দিকের বিষয়ে, এর ফলে চট্টগ্রামের কোনো ভালো হলে সেটা দেশের মঙ্গল হবে। বিশেষ করে আমাদের যত আন্তর্জাতিক সম্পর্ক, বন্দর, যে জিনিসপত্র আনা নেওয়া চট্টগ্রাম বন্দর দিয়ে হবে, এবং চট্টগ্রাম বন্দরের যত উন্নতি হবে দেশেরও তত উন্নতি হবে। আমি একটু আগে বলে আসছিলাম এক জায়গাতে যে চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের প্রায় ২২,০০০ কৃতি শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। সমাবর্তনে দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য প্রধান উপদেষ্টাকে ডি.লিট ডিগ্রি দিয়ে সম্মানিত করা হয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, নির্ভয়ে ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। প্রেস ক্লাবে ফার্মেসি অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। কোনোভাবেই যেন নির্বাচন বিলম্বিত না হয়, সে ব্যাপারে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা আশপাশের মানুষই নির্বাচন বিলম্ব করার ছক কষছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ভোটের অধিকার থেকে দীর্ঘ সময় ধরে বঞ্চিত দেশের মানুষ, ফলে বিভিন্ন সংগঠন থেকে দাবি উঠছে দ্রুত নির্বাচনের। সেই দাবির আলোকে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আলোচনা সভার আয়োজন করে ফার্মেসি অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেন, ক্ষমতায় যেতে নয়, মানুষের অধিকার আদায়ের জন্যই বিগত বছরগুলোতে হত্যা, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছেন বিএনপি নেতারা। 16 বছর যারা আন্দোলন করেছে, জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনে শরিক হয়ে আত্মহত্যা দিয়েছে, তাদের দাবি একটি নির্বাচন। ঠিক,
তাদের দাবি একটা, 2018 সালের দিনের ভোট রাতে আর হবে না, 24 সালের মতো ভাইয়ে ভাইয়ে ভোট আর হবে না, 2014 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা নির্বাচিত হয়েছে এমন ভোট আর হবে না। জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে প্রধান উপদেশের আশপাশ থেকেই নির্বাচন বিলম্বের ছক্কশা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কারা আপনার আশেপাশে বসে গুনগুন করে আওয়ামী প্রেতাত্ত্বদের দ্বারা আমার নির্বাচন বিলম্বিত করার হীন প্রচেষ্টা লিপ্ত, তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ আপনি। আমরা সত্য কথা বলেই আমাদের বিরুদ্ধে আচরণ করা হয়। নির্বাচনকে বিলম্বিত করে এমন কোনো আচরণ জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। এই দেশে এক মাথা এক ভোট। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মের হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদলের ডাকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শত শত শিক্ষার্থী। সমাবেশে উপাচার্যের পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট বানিয়ে হত্যা করা হচ্ছে। তিনি বলেন, শাম্য হত্যার দায় উপাচার্যকে নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সরিয়ে নেওয়ার দাবিও জানান তিনি। মঙ্গলবার মধ্যরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাম্য নিহত হন। শাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 70% আবাসন ভাতাসহ 3 দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এতে অন্তত 20 জন আহত হয়েছেন। সকাল 11টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে যাত্রা করে শিক্ষার্থীরা। পথে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারীরা। তবে কাকরাইল মোড়ে পৌঁছালে সেখানে পুলিশ বাধা দেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। জামায়াতে নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী 1 জুন রায় ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতে নিবন্ধন ও প্রতীকী ফিরে পাওয়ার শুনানি শুরু হয়। নিবন্ধন শুনানিতে আইনজীবী বলেন, হাইকোর্ট জামায়াতে নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করেছে। শুনানি শেষ করে রায়ের জন্য 1 জুন দিন ধার্য করেন আপিল বিভাগ। রায়ে জামায়াতের ইসলামী নিবন্ধন ও প্রতীক ফিরে পাবে আশাবাদ ব্যক্ত করে আইনজীবী শিশির মনির বলেন, দাড়িপাল্লা প্রতীকের রাজনৈতিক দাবিদার জামায়াত। 2008 সালে জামায়াতকে ইলেকশন কমিশন একটি নিবন্ধন ইস্যু করেন, কিন্তু বাংলাদেশের হাইকোর্ট মেজরিটির জাজমেন্টের ভিত্তিতে এই নিবন্ধনটি বাতিল করেন। এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। আপিল মামলার শুনানি আজকে শেষ হয়েছে। শুনানি অন্তে আগামী 1 জুন 2025-এ এই মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। আজকে আদালতে মূলত আমরা বলেছি যে জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি করা হয়েছে, অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। সকালে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার SM শাহজাহান বলেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। এর আগে গতকাল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন ডক্টর জুবাইদা রহমান। 2023 সালের আগস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।
আজকে আমরা জামিনের জন্য মুভ করেছি। তো কোর্ট দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন, নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষদ্বয়কে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যেই ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। নকশা বহির্ভূত ভবন নির্মাণ অথবা নিয়ম অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। সকালে রাজধানী খিলগাঁও এলাকা নির্মাণাধীন ভবন পরিদর্শন করে তিনি এই কথা জানান। এ সময় বেশ কয়েকটি ভবন নির্মাণে নিয়ম অমান্য করায় ভবন মালিকদের সতর্ক করা হয়। একই সঙ্গে বেশ কয়েকটি ভবনে আইনগত ব্যবস্থার পাশাপাশি জরিমানা করা হয়। রাজুকের এই অভিযান চলমান থাকবে বলেও জানান বেলায়েত হোসেন। বেশ কিছু ভবনে নিয়ম মেনেই ভবন তৈরি হচ্ছে, কিন্তু কিছু কিছু ভবনে নিয়মের ব্যতিক্রম করেই তারা ভবন তৈরি করছেন। এই বিষয়টি নিয়েই আমরা এখানে কাজ করছি। ইতিমধ্যে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং আমরা কাজ বন্ধ রাখার নির্দেশ দিচ্ছি, যেন এইটার পরবর্তী সময় ডিজাইন পরিবর্তন করার আগ পর্যন্ত নির্মাণ কাজ এখানে বন্ধ থাকবে। সকল ভবন মালিকদের কাছে অনুরোধ করব, নিয়মের মধ্যে থেকে অনুমোদিত ডিজাইন অনুযায়ী সবাই যেন বাড়ি নির্মাণ করে। রাজধানীর গুলশানে 7 কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সকালে গুলশান বনানী সংযোগ সড়কের ব্রিজের নিচ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গুলশান থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান জানান, আকাশ নামের ওই ব্যক্তির মোটরসাইকেল ও তার দেহ তল্লাশি করে প্রায় 7 কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক আকাশ গুলশানের করাইল বস্তির বাসিন্দা। এবার সারা বাংলার খবর। কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্ত্রী মেঘলাকে কুপিয়ে হত্যা, ওই 2 কন্যা শিশুকে হত্যা চেষ্টার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে মামুন নামের এক যুবক। মঙ্গলবার রাত 8টার দিকে হরিশঙ্করপুরে মামুনের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের 4 জনকেই উদ্ধার করে কুষ্টিয়া 250 শয্যার হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মেঘলা খাতুনের মৃত্যু হয়। পুলিশ জানায়, কুষ্টিয়া শহরের হরিশঙ্করপুরে পরকীয়ার জেরে স্ত্রী মেঘলা খাতুনকে কুপিয়ে হত্যা এবং বড় মেয়ে কুলসুম ও ছোট মেয়ে জান্নাতকে মাটিতে ফেলে হত্যা চেষ্টার পর মামুন নামের ওই যুবক নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ। সংবাদের এই পর্যায়ে থাকছে প্রবাসের খবর। দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে এনআইডি কার্ড করতে পারেননি প্রবাসীরা। তাই 2023 সালের জুলাই মাসে প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম শুরু হয়। কুয়েত সহ 7টি দেশে পরীক্ষামূলকভাবে চালু করা হয় এনআইডি কার্ড সেবা। কুয়েতে বসবাসরত প্রবাসীরা দূতাবাসের মাধ্যমে আবেদন করে অনেকেই হাতে পেয়েছেন এনআইডি কার্ড, আবার অনেকেই 3 থেকে 9 মাস চলে গেলেও এনআইডি পাননি। এ নিয়ে কুয়েত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের জন্য তথ্য বায়োমেট্রিক ডাটা বাংলাদেশের নির্বাচন কমিশনে পাঠিয়েছে। সেখান থেকে উপজেলা ইসি অফিস যাচাই বাছাই করার পর এনআইডি প্রস্তুত হয়। বিলম্বের জন্য দূতাবাসের কিছু করার নেই, তবে দূতাবাস প্রত্যেক প্রবাসীর এনআইডি কার্ড প্রাপ্তির জন্য সহযোগিতা করে যাচ্ছে। এবার কৃষি সংবাদ। টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে এবার পেঁয়াজের আবাদ হচ্ছে। তেমন পরিচর্যার দরকার না হয় এর উৎপাদন খরচ খুবই কম। এই কারণে কৃষকরা ঝুঁকছেন পেঁয়াজ আবাদে। নতুন নতুন জেগে ওঠা চরগুলোতে পেঁয়াজের ভালো ফলন হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফার পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন জাবালুন নূর।
চলতি মৌসুমে টাঙ্গাইলের 12টি উপজেলায় 872 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন হবে ৯,৯৮৫ মেট্রিক টন। জেলার যমুনার চরাঞ্চলে এবার বেশি পেঁয়াজের আবাদ হয়েছে। বিশেষ করে ভুয়াপুর, টাঙ্গাইল সদর, নাগপুর ও কালিহাতী উপজেলার নদীর চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে ফলন ভালো হয়েছে। শুধু লাঙল দিয়ে একবার টেনেই পেঁয়াজ বুনে রাখে কৃষক, তাতেই ফলন ভালো হয়। সামান্য সার দিতে হয় একবার। পেঁয়াজের ফল দেখে খুশি কৃষক। বীজগুলা বুনি, পাশাপাশি নাংলা টেনে দেই, কিছু হালকা সার দিয়ে বুনি, এতে আমাদের কম খরচে খুব লাভজনক চাষাবাদ হয়। এর আগে আমরা কোনোদিন পেঁয়াজের যে এত বাম্পার ফলন হয় চরের মধ্যে আমরা দেখিনি। তাতে আমার 15-16 হাজার টাকা খরচ হয়েছে। আল্লাহ বলে এখন যে পেঁয়াজ উঠাই নাই, তবে উঠামো যে সুন্দর পেঁয়াজ হচ্ছে তাতে আমি ভালোই লাভবান হব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ নদীর চরাঞ্চলে পরিত্যক্ত জমিগুলোকে আবাদের আওতায় আনতে কৃষকদের পেঁয়াজ আবাদে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। আমরা আশা করছি এই যে ফলন এবং আমাদের যে ভোজ্য যে চাহিদা, দৈনিক যে চাহিদা, সেটা পূরণে যদি আমরা চরাঞ্চলটাকে কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের যে প্লেনল্যান্ড যেখানে নর্মাল পেঁয়াজ হয়, ফরিদপুর, মানিকগঞ্জের পাশাপাশি আমাদের ভুয়াপুরের চরটাকে আমরা পেঁয়াজ চাষের উপযোগী করে তুলতে পারবো। প্রতি বছরই নদীতে জেগে ওঠে নতুন নতুন চর। এসব চরাঞ্চলের জমিগুলো পেঁয়াজ আবাদের আওতায় আনা গেলে আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।